কোথায় গেল আমার দুই মেয়ে? সুখী দুঃখী, কোথায় গেলি তোরা? বৃদ্ধ বাপটা যে বাজার থেকে ফিরেছে, তাকে তো এক গ্লাস পানি খাওয়াতে পারিস। এই বাড়িতে আমাকে এক গ্লাস পানি দেওয়ার লোক নেই? কি যে বলো, তোমার জন্য শরবত বানিয়ে অপেক্ষা করছি, আর তুমি বলো তোমাকে পানি দেওয়ার লোক নেই। আমি জানি তো, আমার বড় মেয়ে ঠিকই আমার জন্য শরবত নিয়ে অপেক্ষা করবে। তোদের সাথে একটু মজা করলাম। নে, তোর জন্য বাতাসা আর লাল চুড়ি এনেছি। কেন শুধু শুধু টাকা খরচ করো? এমনিতেই আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোই, আর তুমি আমার জন্য টাকা খরচ করে বাতাসা আর চুরি এনেছো? মা দেখলে খুব রেগে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। তোর মায়ের কথা তোকে ভাবতে হবে না। এবার যা, সুখীকে ডেকে নিয়ে আয়। আমাকে ডাকতে হবে না, এই তো আমি চলে এসেছি। তোমাকে যে বলেছিলাম আমার জন্য লাল একটা শাড়ি কিনে আনতে, এনেছো? দাও দেখি, পরে কেমন লাগে আমাকে। ক্ষমা করিস মা, আমি তোর জন্য লাল শাড়ি আনতে পারিনি। আসলে আজকে ধান বিক্রি হয়নি। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি গত সপ্তাহে বলেছিলে এই সপ্তাহে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুই এসব কি শুরু করেছিস? বাবা সবেমাত্র বাইরে থেকে ফিরলো, আর তুই কিনা তাকে শাড়ি কেনার জন্য চাপ দিচ্ছিস? তুমি কোনো কথা বলো না বোন। তোমার কোনো শখ চাহিদা নেই বলে কি আমারও থাকবে না? তোদের ব্যাপার কি? বাপ আসা মাত্রই তাকে ঘিরে ধরেছিস? যা এখান থেকে। দেখো মা, বাবা আমাকে বলেছিল এই সপ্তাহে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে, অথচ সে খালি হাতে এসেছে, আমাকে শাড়ি কিনে দেয়নি। শোন সুখী, জীবনে এত চাহিদা থাকলে চলে না। তোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তোর বড় বোনকে দেখ, ও তো কখনো তোর বাবার কাছে আবদার করে না। কেন শুধু শুধু তোর এত চাহিদা? আমি তো আর বোনের মতো বোকা নই মা। আমি চাই ভালো আর দামি। কম জিনিসে আমার মন ভরে না। তাই দেখবে একদিন বোনের চেয়ে আমি অনেক বেশি ভালো থাকবো। ঠিক আছে, অনেক কষ্ট করে বাড়িতে ফিরেছি। দয়া করে আমাকে আর জ্বালাস না। আগামী সপ্তাহে তোর জন্য লাল শাড়ি নিয়ে আসবো। এবার আমাকে একটু রেহাই দে। বাবা, তুমি অনেক পরিশ্রম করে এসেছো। এবার এই শরবত খেয়ে একটু বিশ্রাম নাও। আমি তোমার গোসলের জন্য পানি দিচ্ছি। কমলা, দুটো মেয়ে একেবারে দুই রকম হয়েছে, সম্পূর্ণ আলাদা ধরনের। বড়টার কোনো চাহিদা নেই, বাবা মার প্রতি কত যত্নশীল। আর এদিকে ছোট মেয়েটাকে দেখো, তার চাহিদার কোনো অন্ত নেই। আমিও তাই ভাবছি। জানি না এই দুই মেয়ের ভাগ্যে কি রয়েছে। তোমাকে তো বলতে ভুলে গেছি, আগামীকাল আমার মা বাড়িতে বেড়াতে আসবেন। কিছুদিন থাকবেন হয়তো। এ তো খুব ভালো খবর। শাশুড়ি মা কয়েকদিন বাড়িতে বেড়াতে এলে আমাদের বরং ভালোই লাগবে। আগামীকাল সকালই শাশুড়ি মার জন্য গিয়ে বড় একটা মাছ কিনে আনবো। সুখী দুঃখী, কোথায় গেলি? আমার নাতনিরা কোথায়? নানি, তুমি চলে এসেছো? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এখানে এসে বিশ্রাম করো। মা দেখো, নানি এসেছে। মা, কতদিন পরে তোমার মেয়ের বাড়িতে এলি। বসো এখানে, আমি তোমার জন্য একটু শরবতের ব্যবস্থা করি। আরে দাঁড়া দাঁড়া, তোদেরকে এত ব্যস্ত হতে হবে না। আমি ভালোই আছি। একবার সুখীকে ডাক দেখি, ও কোথায়? তার কি আর বাড়িতে থাকার সময় আছে? সারাদিন এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায়। যখন পেটে ক্ষুধার টান পড়ে তখন বাড়িতে আসে। আমি এসে পড়েছি। তা বলো, কেমন আছো তুমি? আর আমার জন্য কি এনেছো? তুই আসলে এতটুকু বদলালি না। এতদিন পরে আমার সাথে দেখা হলো, আর এখনই জিজ্ঞেস করলে আমি তোমার জন্য কি এনেছি? নানি, তুমি কেন শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তা এখন বলো এতদিন পরে আমাদের বাড়িতে কেন এসেছো? আসার পেছনে অবশ্যই একটা কারণ আছে, আর তা হলো তোর বিয়ে। আমি তোর জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এনেছি। এরকম ছেলে সচরাচর পাওয়া যায় না। আসলে তারা তোর মতে চটপটে এক মেয়ে খুঁজছে। তাই ভাবলাম তোর বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। দুঃখী আমার বড় মেয়ে, ওকে বিয়ে না দিয়ে সুখীকে কি করে বিয়ে দেই? তাছাড়া তুমি হঠাৎ করে বিয়ের সম্বন্ধটা আনলে। আমি কি তোদের খারাপ চাই? সুখীর জন্য এই ছেলে অনেক উপযুক্ত। ছেলে ভালো চাকরি করে, ভালো বেতন পায়। তাহলে তোরা কেন রাজি হচ্ছিস না বল? কি যে বলো নানি, সামান্য এক চাকরিজীবী ছেলেকে আমি বিয়ে করব? আমি তো বড় বংশের বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই। তুমি তো জানো ছোটবেলা থেকেই আমার চাহিদা একটু বেশি। আমি ভালো ভালো খাবার দাবার, শাড়ি গয়না এসব পছন্দ করি। তুমি ওর সাথে বোনের বিয়ে দিয়ে দাও। নানি, আমি এতক্ষণ চুপ করেছিলাম,
তবে আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, আমি কিন্তু বিয়েতে রাজি না। আমি আমার বাবা মার সাথেই থাকতে চাই। তোরা আমার নাতনি, আমি তোদের ভালো মন্দ সবটাই বুঝি। আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, আর আশা করি তোদের মধ্যে যে কোনো একজন বিয়েতে রাজি হবি। আমি বিয়েটা দিতে চাই। তোর বাবা মা আমার উপর ভরসা করে, তাদের কোনো অমত থাকবে না। আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, তোরা প্রস্তুত থাকিস। তোর নানি তোর জন্য এত ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছে, তুই রাজি কেন হচ্ছিস না মা? আমরা গরিব মানুষ, তোর যদি একটা ভালো করে বিয়ে হয় তাহলে তুই সুখী হবি। তোমরা তো ভালো করেই জানো আমি কেমন ছেলে পছন্দ করি। এরকম সাধারণ এক চাকরিজীবী ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আমি এমন একজনকে বিয়ে করব, সে হবে অনেক বড় লোক এবং অনেক টাকা পয়সার মালিক। অর্থ সম্পদ কখনো সুখ নিয়ে আসে না, তাছাড়া ছেলেটা অনেক ভালো, তুই ওকে বিয়ে করলে অনেক সুখী হবি। জামাই, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, সুখী যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে তুমি দুঃখীকে রাজি করাও। দুঃখী, তুই যে ছোটবেলা থেকে কখনোই আমার কথার অবাধ্য হসনি মা। এই বিয়েতে কি তোর মত আছে? যদি তুই এই বিয়েতে রাজি থাকিস তাহলে আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দেব। আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমাদের সাথেই থাকতে, সুখী দুঃখে তোমাদেরকে সাহায্য করতে। এখন তোমরা যা ভালো মনে করবে তাই করো। এই দুনিয়ায় কোনো মেয়ে চিরজীবন তার বাবা মার সাথে থাকে না, একদিন তো তোকে বিয়ে করতেই হবে। ঠিক আছে মা, আপনি তাহলে ওই ছেলেকে বলে দিন আগামীকাল যেন ওরা দুঃখীকে দেখতে আসে। আমার নাম হাসান। খুব ছোটবেলাতেই আমার বাবা মা মারা গেছে, আমি আমার চাচা চাচির কাছে মানুষ হয়েছি। দুঃখী আমার বড় মেয়ে। দেখো বাবা, ওকে বিয়ে না দিয়ে আমি কি করে আমার ছোট মেয়েকে বিয়ে দেই? যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি দুঃখীকে বিয়ে করো। চাচা, আমি শুধু একটা ভালো মেয়ে চাই, আমার আর কোনো চাহিদা নেই। যদি দুঃখী আমাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তোর মতো বোকা মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। কি কারণে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিস? তুই জানিস ছেলেটার নিজেদের ঘরবাড়িও নেই, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই, তেমন রোজগারও করে না। ছোটবেলা থেকেই তো তুই আমাকে দেখে আসছিস। আমাকে কি কখনো দেখেছিস টাকা পয়সা চাইতে? আমি কখনো এসব চাই না। আমি শুধুমাত্র একটা ভালো মানুষ চাই। জীবনে অর্থ সম্পদ ছাড়া কোনো দাম নেই। যখন টাকা পয়সা থাকবে না তখন দেখবি জীবনে আর কিছুই পাবি না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোর যেন ভালো এক ঘরে বিয়ে হয়, আর সেখানে তুই সুখে শান্তিতে থাকতে পারিস। আমি তো একেবারে মন স্থির করে ফেলেছি, কোনো গরিব ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই অনেক বড়লোক এবং ধন সম্পত্তির অধিকারী হতে হবে। সৃষ্টিকর্তা তোর মনোবাসনা পূর্ণ করুক। আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপর তো বিয়ে হয়ে গেলে আমি স্বামীর বাড়ি চলে যাব। বাড়িতে যাওয়ার জন্য তো মুখিয়ে আছিস, গিয়ে দেখবি যখন নুন আনতে পান্তা ফুরাবে তখনই তো সে ভালোবাসা বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। ভবিষ্যতে কি হবে তা সৃষ্টিকর্তা নির্ধারণ করবে। চল রান্না বান্না শেষ করি। তুই গিয়ে রান্না কর। আগুনের ঝাঁজে বসে আমি রান্না করতে পারবো না, এতে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি তো আর তোর মতো গরিব ঘরের বউ হব না, আমি বড়লোক বাড়ির সুন্দরী বউ হব। আমার 4-5টা দাসীবাদী থাকবে। আচ্ছা যা, তোকে রান্না করতে হবে না। এবার তুই তোর ইচ্ছে মতো ঘুরে বেড়া, আমি বরং রান্না বান্না শেষ করি। রবি, বাড়িতে আছো নাকি? দেখো, তোমার জন্য খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি। বড় মেয়ের তো খুব ধুমধাম করে বিয়ে দিলে, এবার ছোটটার কথাও তো ভাবতে হবে। আরে ঘটক ভাই যে, কেমন আছো তুমি? তা বিয়ের সম্বন্ধ নিয়ে এলে নাকি? হ্যাঁ, তোমার ছোট মেয়ে সুখীর জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলে অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। তোমার মেয়েকে সে একেবারে রাজরানী করে রাখবে। দেখি বিয়ের পাত্রী কোথায়, একবার সুখীকে এখানে ডেকে পাঠাও, ওর বিয়েতে মত আছে কিনা জিজ্ঞেস করি। ঘটক কাকা, বাড়িতে এসে আমাকে হাত করছো কেন? তোর জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে মা। ছেলে অনেক টাকার মালিক, সোনা দানা টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই।
আমরা গরিব সাধারণ মানুষ, এত বড় বাড়িতে মেয়ে সম্বন্ধ করব না। আমার মেয়ে সেখানে মানিয়ে নিতে পারবে না। তুমি ওর জন্য বরং সাধারণ এক ছেলেকে নিয়ে এসো। আমি কি সাধারণ কোনো মেয়ে যে সাধারণ ঘরে বিয়ে করব? বড় মেয়েকে তো এক গরিব ছেলের সাথে বিয়ে দিয়েছো, আমি বড়লোক ছেলেকে বিয়ে করব। হ্যাঁ ঘটক কাকা, তুমি এখানে আমার সম্বন্ধ দেখো। তুই ভাবিস টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু, কিন্তু মনে রাখিস এসব কখনো শান্তি বয়ে আনে না। রবি ভাই, তুমি শুধু শুধুই তোমার মেয়েকে নিয়ে তো চিন্তা করছো। তোমার বড় মেয়ের ইচ্ছে আর ছোট মেয়ের ইচ্ছা তো আর কখনোই একরকম হবে না। তোমার বড় মেয়ে সাধারণ ছেলেকে বিয়ে করেছে, আর তোমার ছোট মেয়ের ইচ্ছে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করবে। আমার মনে হয় তার ইচ্ছেকে তোমার সম্মান করা উচিত। আমি এখানে ওর বিয়ের সম্বন্ধ করি, দেখবে তোমার মেয়ে ভালো থাকবে। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। আমার মেয়ে সুখে থাকলে আমি সুখী। আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। সৃষ্টিকর্তা আমাকে টাকা পয়সা সবকিছুই দিয়েছেন। আমি আপনার মেয়েকে ঘরের বউ হিসেবে নিয়ে যেতে চাই, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ বাবা, বলো তোমার কি চাই। দেখুন, আমি আপনার মেয়েকে বিয়ে করব একটা শর্তে। আমাকে 2 লক্ষ টাকা পণ দিতে হবে। কি যে বলো বাবা, আমি গরিব মানুষ, এত টাকা তোমাকে পণ কোথা থেকে দেব? যদি 2 লক্ষ টাকা পণ না পাই, তাহলে এই বিয়েটা আমি করতে পারবো না। বাবা, তিনি কত বড় ব্যবসায়ী, আর সামান্য 2 লক্ষ টাকা তুমি জোগাড় করতে পারবে না? মেয়ের জন্য এতটুকু তুমি কি দেবে না? প্রয়োজনে ঘরবাড়ি বিক্রি করে হলেও তুমি এই টাকা জোগাড় করো। তুই স্বার্থপরের মতো এসব কি বলছিস? ঘরবাড়ি যদি বিক্রি করে দেই তাহলে আমরা কোথায় যাব? আমি তোমাকে টাকাটা জোগাড় করে দিব, কিন্তু আমাকে মাসখানেক সময় দিতে হবে। ঠিক আছে, এটুকু সময় আমি আপনাকে দিতে পারি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করুন। আমি আর দেরি করতে চাই না। আগামী সপ্তাহে বিয়ের আয়োজন শুরু করুন। দুঃখী, কোথায় গেলে? আজ তোমার বাবা ফোন করেছিলেন। তিনি বললেন তোমার বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে, তাই আগামীকালই তোমাদের বাড়িতে রওনা হব। আরে বাহ, এই তো খুব ভালো খবর। তা জানতে পেরেছো ওর হবু স্বামী কি করে? তার স্বামী অনেক বড় ব্যবসায়ী। শুনলাম তাদের নাকি অনেক টাকা পয়সা। তোমার বোনের কপালটা তো আর তোমার মতো হয়নি। আমার মতো হতভাগ্য স্বামী সে নয়। তার স্ত্রীকে সে সুখে রাখতে পারবে। কি যে বলো তুমি! আমি তোমার সাথে অনেক সুখে আছি। আমার টাকা পয়সার প্রতি কখনো লোভ ছিল না, কিন্তু আমার বোনের ইচ্ছা ছিল অন্যরকম। সে ছোটবেলা থেকে সবসময় বিলাসিতা করতে চাইতো। তবে সৃষ্টিকর্তার কাছে এটুকু বলবো, তোমার বোন যেন ভালো থাকে আর সুখে থাকে। বিয়েতে তো দুজনেই যাব, খালি হাতে তো আর যাওয়া যাবে না। কি দিবে ঠিক করেছো? আমার তো সামর্থ্য কম, তাই তোমার বোনের জন্য একটা ভালো দেখে শাড়ি কিনে নিয়ে যাব বলে ঠিক করেছি। তাই ভালো, আগামীকাল সকাল সকাল দুজনেই রওনা হয়ে যাব। সুখী, কোথায় গেলি? দেখ, আমরা চলে এসেছি। আরে বোন, যাক ভালোই হয়েছে তোমরা চলে এসেছো। জানো, আমার অনেক বড় বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। তোমাকে বলেছিলাম না আমার ভাগ্য অনেক ভালো। তোমার জন্য এই শাড়িটা নিয়ে এলাম শালিকা। বিয়ের সময় শাড়িটা পরো, তোমাকে খুব মানাবে। দেখি আমার দুলাভাই আমার জন্য কি শাড়ি এনেছি। আরে, এটা তো একদম কম দামি এক শাড়ি। এই ধরনের শাড়ি তো আমার শ্বশুর বাড়িতে পরা যাবে না। সেখানে সবাই বড় লোক, সেখানে কাজের লোকেরাও এই ধরনের শাড়ি পরে না। কি করব বলো, আমি তো সাধারণ একজন চাকরিজীবী। আমার তো তোমার স্বামীর মতো অত পয়সা নেই। আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে এই উপহারটা দিলাম। তোকে বোন ভাবতেও আমার লজ্জা করে। তোর দুলাভাই তোর জন্য এই শাড়িটা নিয়ে এলো, আর তুই কিনা তাকে এত অপমান করলি। সত্যি কথা শুনে কখনো কষ্ট পেতে নেই। তোমার স্বামীর সামর্থ্য কম, তাই আমার জন্যই কম দামে শাড়ি এনেছি। কিন্তু আমি তো এসব শাড়ি পরি না। এসব শাড়ি তোমার কাছে রেখে দাও। তুই যখন আমাকে এত বড় কথা বলে ফেললি, তোর বিয়েতে আমি আর থাকবো না। যে বাড়িতে আমার স্বামীকে সম্মান দেওয়া হয় না, সে বাড়িতে আমার থাকার কোনো দরকার নেই। তুমি শুধু শুধুই আমার উপর রেগে যাচ্ছ। চলি যখন এসেছো, আমার বিয়েতে থেকে যাও। আমার মতো বোনের তোর দরকার নেই। কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে তোর, কয়দিন পর তো আমাদের সাথে আর সম্পর্কই রাখবি না। আমি বরং চলেই যাই। তোকে যে বললাম তোর বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আয়, আমার ব্যবসার জন্য টাকা লাগবে। তোর কথা কি কান দিয়ে যায় না? আপনাকে আর কত টাকা এনে দেব? টাকা আনতে আনতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আমি যতবার তোর কাছে টাকা চাইবো, ততবার তুই আমার জন্য টাকা নিয়ে আসবি। তোকে বিয়ে করেছি আমি টাকার জন্য।
এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। কত বড় বড় স্বপ্ন দেখে আমি আপনাকে বিয়ে করেছিলাম, শাড়ি গয়না সবকিছু দিয়ে আপনি আমাকে মুড়িয়ে রাখবেন, অথচ একটা বছর ধরে আপনি আমাকে কত অত্যাচার করেছেন। আমি তোকে মিথ্যে কথা বলে বিয়ে করেছি, আর তুই তো লোভে পড়ে আমাকে বিয়ে করেছিস। এখন যা হওয়ার হয়ে গেছে, যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে তোর বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে। আমি আগামীকাল আমার বাবার বাড়িতে যাচ্ছি, দেখি কতটুকু ব্যবস্থা করতে পারি। বাবা, কোথায় গেলি? এদিকে একবার এসো, খুব জরুরি একটা দরকারে তোমার কাছে এসেছি। কিরে মা, তোর কি হয়েছে? তোকে এমন কেন দেখাচ্ছে? কত স্বপ্ন নিয়ে এত বড়লোক দেখে বিয়ে করলি, আর আজ তোর কি অবস্থা? একবার নিজের চোখে তাকিয়ে দেখ। আমি তোমার কাছে আবার সাহায্য চাইতে এসেছি। আমাকে দয়া করে কিছু টাকার ব্যবস্থা করে দাও, তা না হলে আমার স্বামী আমার উপর অনেক অত্যাচার করবে। আমি তো তোকে আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না। তুই তো আমার কোনো কথাই শুনলি না মা। এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো বল? কিরে বোন, তুই কখন এলি? তোর চেহারার এই অবস্থা কেন? আমার ইচ্ছা ছিল টাকা পয়সার, সৃষ্টিকর্তা আমাকে কিছুই দিলেন না। গত একটা বছর ধরে আমি যে নির্মম অত্যাচার সহ্য করছি তা তোরা ভাবতেও পারবি না। কি বলছো তুমি সুখী? কিন্তু এসব ঘটনা তুমি আগে কেন জানাওনি? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম। পরে পরে তুমি আর কত অত্যাচারিত হবে এভাবে? আপনাদেরকে বলার মতো কোনো ভাষা আমার ছিল না দোলা ভাই, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। এভাবে আর চলতে দেওয়া যায় না, এর একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আমি তোর দুলাভাইকে আর মোড়লকে পাঠাচ্ছি, দেখি এর সমাধান কি আসে। ব্যাপারখানা কি আরিফ? তুমি তোমার স্ত্রীর উপর সবসময় অত্যাচার করো, এবার কারণটা বলো দেখি। আপনি যা শুনেছেন সব ঠিক শুনেছেন, কিন্তু একবার ভেবে দেখুন আমি কেন সবসময় আমার স্ত্রীর উপর অত্যাচার করি। আমার স্ত্রী অনেক উচ্চাবিলাসী একজন মানুষ, তার সবসময় ভালো শাড়ি গয়না খাবার দাবার এসব চাই, যা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। অথচ তার বোনকে দেখুন, সে তার স্বামীর সাথে দিব্যি ভালো আছে। শোনো সুখী, স্বামীকে নিয়ে সংসারে সুখী হতে গেলে তোমার বিলাসিতা কমাতে হবে। তুমি যত বেশি উচ্চ আকাঙ্ক্ষী হবে, তোমার জীবনের সমস্যা ততই বেড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখন থেকে আমার চাহিদা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। হ্যাঁ মোড়ল মশাই, আমিও আমার বইয়ের উপর টাকা পয়সার জন্য আর কখনো অত্যাচার করব না। যাও এবার, তোমরা ভালোভাবে সংসার করো।